প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নিয়ে চলে এসেছি বাংলা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ভাষা। আজকে আমরা ভাষা অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তোমরা পাশেই থাকো। প্রাচীন জগতে মানুষই একমাত্র প্রাণী যার রয়েছে সৃজন ক্ষমতা। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর সৃজন ক্ষমতা নেই। মানুষ কেবল ভাবেই না, অন্যের কাছে তার ভাবনাও প্রকাশ করে, প্রকাশের তাড়নাও আছে। অন্যের কাছে নিজের ভাব প্রকাশের প্রয়োজন থেকেই ভাষার উদ্ভব। অন্যের কাছ থেকে নিজের ভাব প্রকাশের প্রয়োজন থেকেই ভাষার উদ্ভব হয়েছে। পরস্পর ভাব বিনিময়ের জন্য এক এক সমাজের মানুষ গড়ে তুলেছে এক এক রকম ধ্বনি ব্যবস্থা। মানুষ তার কণ্ঠ নিঃসৃত যে ধ্বনি বা ধ্বনি সমষ্টির মাধ্যমে ভাব ও অনুভূতিকে অন্যের কাছে বোধগম্যভাবে পৌঁছে দেয়, তাই ভাষা বা ল্যাঙ্গুয়েজ। এটিকে তোমরা আন্ডারলাইন করে রাখতে পারো। মানব সভ্যতার বিকাশে ভাষার ভূমিকা অপরিসীম। আদিমকালে মানুষ যখন গুহায় বসবাস করত, তখনও মানুষ নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করত। তখন ভাব বিনিময়ের মাধ্যম ছিল ইশারা, ইঙ্গিত, অঙ্গভঙ্গি ইত্যাদি। তখন ভাব বিনিময়ের মাধ্যম কী ছিল? ইশারা, ইঙ্গিত, অঙ্গভঙ্গি ইত্যাদি। এগুলো ভাষা বিকাশের প্রাথমিক রূপ হিসাবে বিবেচ্য। এই লাইনটিকে আন্ডারলাইন করো। বস্তুত আদিমকালে মানুষ পারস্পরিক ভাব বিনিময়ের জন্য যেসব মাধ্যম ব্যবহার করত, সেগুলি হলো ইশারা, ইঙ্গিত, অঙ্গপ্রত্যঙ্গের ব্যবহার, নাচ, চিত্র ইত্যাদি। সৃষ্টির শুরু বা প্রথম যুগে সভ্যতার সোপানে প্রথম পদক্ষেপ হলো সংঘবদ্ধ হয়ে কাজ করা, আর এ থেকে তৈরি হলো সমাজ। কালের যাত্রায় মানুষ যখন সংঘবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করলো, তখন থেকে সে বুঝতে পারলো যে কেবল ইশারা, ইঙ্গিত, অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না। নিরন্তর প্রচেষ্টা, বুদ্ধি ও সাধনার মাধ্যমে কালক্রমে মানুষ ধ্বনির প্রণালীবদ্ধ উচ্চারণ ও ব্যবহারে সক্ষম হলো। ইঙ্গিতের মাধ্যমে ভাবের আদান প্রদান করা সম্ভব হলেও কণ্ঠধ্বনি হচ্ছে মানুষ ধ্বনি প্রণালীবদ্ধ উচ্চারণ ও ব্যবহারে সক্ষম হলো। ইঙ্গিতের মাধ্যমে ভাবের আদান প্রদান করা সম্ভব হলেও কণ্ঠধ্বনি হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া। কণ্ঠধ্বনির মাধ্যমে মানুষ সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাব প্রকাশে সক্ষম। তাই আমরা ভাষা বলতে বুঝি বাকযন্ত্র সৃষ্ট সার্বজনীনবদ্ধ ধ্বনি সমষ্টিকে, অর্থাৎ মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য বা প্রকাশ করার জন্য কণ্ঠ, জিহ্বা, ওষ্ঠদন্ত, নাসিকা, মুখবিবর প্রভৃতি বাকযন্ত্রের সাহায্যে বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে, সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টি ভাষা। লাইনটিকে আন্ডারলাইন করো। ভাষার সংজ্ঞার্থ বৈশিষ্ট্য। সংজ্ঞার্থ: মনের ভাব প্রকাশ করার জন্য মনুষ্যজাতি অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। ভাষাবিজ্ঞানীগণ বিভিন্নভাবে ভাষাকে সংজ্ঞায়িত করেছেন। এ প্রসঙ্গে কয়েকজন প্রখ্যাত ভাষা পণ্ডিতের ভাষা সম্পর্কিত চিন্তাসূত্র উদ্ধৃত করা হলো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মনুষ্য জাতি যে সকল
যে সকল এম, যে সকল ধ্বনি দ্বারা মনুষ্যজাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। ভাষা সম্পর্কে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি সকল নিষ্পন্ন কোনো বিশেষ সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে যুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। মূলত মানুষের মনোভাব প্রকাশক কণ্ঠ নিঃসৃত অর্থবহ ধ্বনি সমষ্টি ভাষা। ভাষার বৈশিষ্ট্য: ভাষা কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত। ভাষা অর্থদ্যোতক। ভাষা একটি বিশেষ সম্পাদনের মধ্যে প্রচলিত ও ব্যবহৃত। ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। দেশ, কাল ও পরিবেশ ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ঘটে। আদি মানবের যে ভাষা ছিল, কালের প্রবাহে তা পরিবর্তিত হয়ে বহু ভাষার জন্ম দিয়েছে। এর জন্য আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার ব্যবহার দেখতে পাই। ভাষা যেমন বাংলাদেশে বাংলা ভাষা, ইংল্যান্ডে ইংরেজি ভাষা, জাপানে জাপানি ভাষা, রাশিয়ায় রুশ ভাষা ইত্যাদি। বর্তমানে পৃথিবীতে ৩,৫০০-এর উপরও ভাষা প্রচলিত রয়েছে। এই লাইনটিকে আন্ডারলাইন করো। বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। বাংলা ভাষা হাজার হাজার বছরের পুরানো। বাংলা ভাষার উৎস মূলে যে ভাষার সন্ধান পাওয়া যায় তার নাম ইন্দো ইউরোপীয় মূল ভাষা। আজ থেকে প্রায় ৫ বছর পূর্বে ইউরোপের মধ্যভাগ হতে দক্ষিণের পূর্বাংশ ভূভাগে ইন্দো ইউরোপীয় মূল ভাষা প্রচলিত ছিল। ইন্দো ইউরোপীয় মূল ভাষাই হলো বাংলা ভাষার আদি উৎস। তবে আদি উৎস থেকে বিবর্তনের পরবর্তী ধাপই বাংলা ভাষার জন্ম নেয়নি। বাংলা ভাষার স্বাভাবিক পরিবর্তন ও বিবর্তন দ্বারাই অনেক কালে অনেকগুলো স্তর পেরিয়ে ৭ম শতকে বাংলার উদ্ভব ঘটেছে। বাংলার উদ্ভব কত শতকে ঘটেছে? ৭ম, ৮ম, ৯ম, ১০ম এমসিকিউ থাকতে পারে। তাহলে আমরা যদি ৭ম শতকে যদি ঠিক চিহ্ন দিতে পারি তাহলে আমাদের এমসিকিউটি হয়ে যাবে। এই লাইনটি আন্ডারলাইন করো। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ মতে বাংলার ভাষার উদ্ভবকাল ৬৫০ খ্রিস্টাব্দ এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ৯৫০ খ্রিস্টাব্দ বাংলা ভাষার উদ্ভব কাল বলে মনে করা হয়। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে ৬৫০ খ্রিস্টাব্দ এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ৯৫০ খ্রিস্টাব্দ বাংলা ভাষার উদ্ভব কাল। সাধু ও চলিত ভাষার রীতি। সর্বনাম ও ক্রিয়াপদের পার্থক্য। বাংলাদেশের মানুষ তাদের মনের ভাব প্রকাশের জন্য যে ভাষা ব্যবহার করে তার নাম বাংলা ভাষা। বাংলা ভাষা কাকে বলে? বাংলাদেশের মানুষ তাদের মনের ভাব প্রকাশের জন্য যে ভাষা ব্যবহার করে তার নামই বাংলা ভাষা। বাংলাদেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, আসামের করিমগঞ্জ
কাছাড়ের অধিবাসীদের একটি অংশের মাতৃভাষা বাংলা। বস্তুত দেশ জাতি ধর্ম নির্বিশেষে বাঙালি জনসমাজে ব্যবহৃত শব্দ নিয়ে বাংলা ভাষা গঠিত। বাংলা ভাষা প্রায় ১৫০০ বছরেরও পুরানো। বাংলা ভাষা কত হাজার বছরেরও পুরানো? ১৫০০ বছরেরও পুরানো। দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে বাংলা ভাষায় বিভিন্ন রূপের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, পৃথিবীর সব ভাষাতেই দুটো রূপ দেখা যায়, একটি লেখার ভাষা, অন্যটি মুখের ভাষা। ভাষা রীতির দিক থেকে বাংলা ভাষার দুইটি রূপ বা রীতি লক্ষ্য করা যায়, একটি সাধু ভাষা এবং অপরটি চলিত ভাষা। সাধু ভাষা বাংলা ভাষার একটি প্রাচীনতম লিখিত রূপ। সাধু ভাষা হলো বাংলার প্রাচীনতম লিখিত রূপ। বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের পদ্যই ছিল বা প্রকাশের প্রধান বাহন। মধ্যযুগে কতিপয় ক্ষেত্রে চিঠিপত্র, দলিল, দস্তাবেজে গদ্যের ব্যবহার দেখা গেলেও তা ছিল খুবই সীমিত। ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলা গদ্যে গ্রন্থ প্রণয়নের প্রয়োজন দেখা দেয়। ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতার প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে গদ্যচর্চা শুরু হয়। সেদিনকার গদ্য লেখক গ্রন্থ রচনা করতে গিয়ে মূলত নির্ভর করলেন সাধুজনের মধ্যে ব্যবহৃত সংস্কৃত ভাষার উপর। এভাবে ১৯ শতকে বাংলা গদ্যের যে লিখিত রূপ গড়ে উঠেছে তার নাম দেওয়া হয় সাধু ভাষা। সাধু ভাষা সম্পর্কে ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় লিখেছেন, সাধু ভাষা সমগ্র বঙ্গদেশে সম্প্রতি এর চর্চা সর্বত্র প্রচলিত থাকাতে বাঙালির পক্ষে ইহাতে লেখা সহজ হইয়াছে। বস্তুত বাংলা গদ্যের প্রাথমিক পর্যায়ে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত প্রমুখ পণ্ডিত সংস্কৃত ভাষার অনুসরণে তৎসম শব্দবহুল যে সাহিত্যকে গদ্যরীতি গড়ে তুলেন তাই সাধু ভাষা হিসেবে স্বীকৃত। চলিত ভাষা কোনো একটি প্রধান ভাষার আয়ত্তভুক্ত সমগ্র ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কথ্যরূপ বা মৌখিক ভাষা ব্যবহৃত হয়। মুখের ভাষাকে লিখিত ভাষায় ব্যবহার করার উদ্দেশ্যে চলিত ভাষার প্রচলন হয়, তবে সবার মুখের ভাষাই চলিত ভাষা নয়, কারণ মুখের ভাষা অঞ্চলভেদে পরিবর্তন হয়। তাই নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট এলাকার শিক্ষিত ও শিষ্টগণের মৌখিক ভাষাকে মান চলিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। উল্লেখ্য, ভাগীরথী নদীর তীরবর্তী এলাকা এবং কলকাতার ভদ্র শিক্ষিত সমাজে ব্যবহৃত মৌখিক ভাষাটিকে অল্প বিস্তর পরিমার্জন করে একটি সর্বজনবোধ্য আদর্শ কথ্য ভাষা রূপ গড়ে তোলা হয়। এটাই হলো বাংলার আদর্শ চলিত ভাষা। বাংলা ভাষাভাষী শিক্ষিত জনগণ এ আদর্শ ভাষাতেই পারস্পরিকভাবে আদান প্রদান করে থাকে। চলিত ভাষা বর্তমানে একাধারে লেখার ভাষা ও মুখের ভাষা।
মূলত যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় তাকে চলিত ভাষা বলে। যেমন তারা খেলছে, ওরা ঘুমিয়ে রয়েছে। প্রধানত ক্রিয়াপদ ও সর্বনাম পদের পার্থক্য বিবেচনা করে সাধু ভাষা ও চলিত ভাষার নিরূপণ করা হয়। উদাহরণস্বরূপ বলা যায় তাহারা পড়িতেছে। বাক্যটিতে দুটি পদ রয়েছে, তাহারা সর্বনাম পদ এবং পড়িতেছে ক্রিয়াপদ। সাধু ভাষায় উল্লেখ্য পদ দুটি সর্বনাম ও ক্রিয়াপদ পূর্ণরূপে ব্যবহৃত হয়েছে। এবার বাক্যটিতে চলিত ভাষা রূপান্তর করলে তার রূপ দাঁড়াবে তারা পড়ছে। এক্ষেত্রে বাক্যটিতে তারা সর্বনাম এবং পড়েছে ক্রিয়াপদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয়েছে। সাধু ভাষার ক্রিয়াপদ করিতেছে, খাইছে, খাইয়াছে, বলিতেছে, যাইতেছি, পড়িতেছি, দেখিতেছি ইত্যাদি। চলিত ভাষায় ক্রিয়াপদ করছি, খেয়েছি, বলছি, যাচ্ছি, পড়ছি, দেখছি ইত্যাদি। সাধু ভাষার সর্বনাম পদ তাহারা, তাহাদের, উহাদের ইত্যাদি। চলিত ভাষার সর্বনাম পদ তার, তারা, তাদের, ওদের ইত্যাদি। সাধু ভাষা ও চলিত ভাষায় ক্রিয়াপদের কতিপয় রূপ। আমি এখানে কয়েকটি বলছি, তারপর তোমরা এগুলোকে শিখে নিবে। করিব, করব, পড়িব, পড়ব, লিখিব, লিখব, করিতেছিলাম, করছিলাম, পড়িতেছিলাম, পড়ছিলাম, লিখিয়াছিলাম, লিখেছিলাম, করিয়াছি, করেছি। এখন হলো সাধু ভাষা ও চলিত ভাষায় সর্বনাম পদের কতিপয় রূপ। তাহার, তার, তাহাদের, তাদের, তাহাদের, তাহাতে, তাতে, তাহারা, তারা, তাহাকে, তাকে, ইহারা, এরা, ইহাদের, এদের। এখন তোমরা দেখে নাও। সাধু ভাষা ও চলিত ভাষার বৈশিষ্ট্য। সাধু ভাষা ও চলিত ভাষা নানা দিক থেকে শান্তমন্দির এ উভয় ভাষারীতির বৈশিষ্ট্য পর্যায়ক্রমে আলোচনা করা হলো। সাধু ভাষার বৈশিষ্ট্য। সাধু ভাষায় ক্রিয়াপদের রূপ পূর্ণাঙ্গ, যেমন করিয়াছি, গিয়াছি। সাধু ভাষায় সর্বনাম পদের রূপ পূর্ণাঙ্গ, তাহার, তাহারা, তাহাদের। সাধু ভাষায় অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়, যেমন হইতে, দিয়া। সাধু ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি, যেমন হস্ত, মস্তক, ঘৃত, দৌত। সাধু ভাষার উচ্চারণ গুরুগম্ভীর। সাধু ভাষার সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী, এর কাঠামো সাধারণত অপরিবর্তনীয়। সাধু ভাষার বক্তৃতা ও নাটক সংলাপের জন্য অনুপযোগী, মানে নাট্য সংলাপে এটি ব্যবহার করা যাবে না। চলিত ভাষায় ভাষার বৈশিষ্ট্য। চলিত ভাষায় ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত, যেমন করেছি, গিয়েছি। চলিত ভাষায় সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত, যেমন তারা, তাদের। চলিত ভাষায় অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, যেমন হাতে, দিয়ে। চলিত ভাষায় তদ্ভব, অর্ধতৎসম দেশি ও বিদেশি শব্দের ব্যবহার বেশি, যেমন হাত, মাথা, ঘি, ধোয়া। চলিত ভাষায় ভাষার উচ্চারণ হালকা ও গতিশীল। চলিত ভাষা পরিবর্তনশীল। চলিত ভাষা চটুল, জীবন্ত, লুকায়ত।
সাধু ও চলিত ভাষা রীতির পার্থক্য। সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য থেকে এ ভাষা রীতির পার্থক্য সহজে অনুধাবন করা যায়। নিচে সাধু ও চলিত ভাষার পার্থক্য উল্লেখ করা হলো। সাধু ভাষা, চলিত ভাষা। সাধু ভাষায় ক্রিয়াপদের রূপ পূর্ণাঙ্গ, যেমন করিয়াছি, গিয়াছি। চলিত ভাষায় ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত, যেমন করেছি, গিয়েছি। সাধু ভাষায় সর্বনাম পদের রূপ পূর্ণাঙ্গ, যেমন তাহার, তাহারা, তাহাদের। চলিত ভাষায় সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত, যেমন তার, তাহারা, তাদের। সাধু ভাষায় তৎসম শব্দের সংস্কৃত শব্দের প্রয়োগ বেশি, যেমন হস্ত, মস্তক, ঘৃত, ধৌত। চলিত ভাষায় তদ্ভব অর্ধতৎসম দেশীয় বিদেশি শব্দের ব্যবহার বেশি, যেমন হাত, মাথা, ঘি, ধোয়া। সাধু ভাষায় অনুসর্গের পূর্ণ ব্যবহৃত হয়, যেমন হইতে, দিয়া। চলিত ভাষায় অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, যেমন হতে, দিয়ে। সাধু ভাষায় বক্তৃতা ও সংলাপের অনুপযোগী। চলিত ভাষা বক্তৃতা ও নাট্য সংলাপের উপযোগী। সাধু ভাষা সর্বজন গ্রাহ্য লেখার ভাষা। চলিত ভাষা সর্বজন বুদ্ধ মুখের ও লেখার ভাষা। সাধু ভাষা মার্জিত, চলিত ভাষা চটুল, জীবন্ত ও লুকায়িত। এখানে সাধু ও চলিত ভাষার নমুনা দেওয়া হচ্ছে, এগুলো তোমরা নিজে নিজে পড়ে নেবে, এখানে বোঝানোর কিছুই নেই। ভাষা রীতির পরিবর্তন। সাধু ভাষা থেকে চলিত ভাষা। পথে এক যুবকের সহিত তাহার সাথ হইল। পথে এক যুবকের সঙ্গে তার দেখা হল। এখন বাকি চারটি তোমরা নিজে পড়ে নাও। এখন হলো চলিত ভাষা থেকে সাধু ভাষা রূপান্তর। চলিত রীতি, সাধু রীতি। চেয়ে দেখি আমাদের রহমতকে পাহারাদার বেঁধে নিয়ে আসছে। চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। এখন বাকি চারটি তোমরা নিজে পড়ে নাও।